হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এএনএম জিএনএম 2024 এর লাইফ সায়েন্সের একটা সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 20 নিয়ে ডিসকাস করব। তো এর আগে কিন্তু আমরা অনেকগুলো সেট নিয়ে আলোচনা করেছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। সেখানে কিন্তু তোমাদের আপকামিং এএনএম এবং জিএনএম যেটা 2024 এ কন্ডাক্ট হবে, তো সেখানে কিন্তু তার জন্য সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করে দিয়েছি। তোমাদের কিন্তু যেই সিলেবাস হচ্ছে সেই সিলেবাসকে ফলো করে এবং তোমাদের কিন্তু এক্সামকে টার্গেট করে সেখানে প্রত্যেকটা টপিক কিন্তু কভার করা রয়েছে। তো অবশ্যই করে তোমরা ক্লাসগুলো দেখে নেবে এবং সেখান থেকে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো রকম কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো পেতে চাইছো, অবশ্যই করে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। তো চলো আমরা কিন্তু সেট নাম্বার 20 কি রয়েছে দেখে নিই। কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা দেখে নেব। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো। বলছে কোন জৈব অণু রক্ততঞ্চনের উপাদান হিসেবে কাজ করে। তাহলে রক্ততঞ্চন তার মানে হচ্ছে কি, রক্ত জমাট বেঁধে যাওয়া। আমাদের কোথাও কেটে গেলে রক্তটা কি হয়, কিছুক্ষণ পর জমাট বেঁধে যায়। তাহলে সেই রক্ততঞ্চনের জন্য কাজ করছে কোন জৈব অণু। তাহলে অপশনগুলো দেখে নাও। বলছে পলিস্যাকারাইড, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড। তাহলে এর মধ্যে কে আমাদের রক্ততঞ্চনের জন্য কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রক্ত তঞ্চনের জন্য কিন্তু প্রোটিন যেটা রয়েছে, এই প্রোটিন কিন্তু রক্ত তঞ্চনের জন্য আমাদের কিন্তু সাহায্য করছে। প্রোটিন আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে। আমরা জানি যে রক্ত তঞ্চনে কোন রক্তকণিকা আমাদের সাহায্য করছে, প্লেটলেট, ঠিক আছে, বা অণুচক্রিকা। এই রক্ত তঞ্চনের জন্য আমাদের অণুচক্রিকা, ঠিক আছে, অণুচক্রিকা যেটা রয়েছে সেটা আমাদের সাহায্য করছে। আমাদের যে রক্তকণিকাগুলোর মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা রয়েছে, সেই অণুচক্রিকা কিন্তু আমাদের সাহায্য করছে রক্ততঞ্চনে। ঠিক আছে, এই অণুচক্রিকার মধ্যে কি রয়েছে, এখানে কিন্তু প্রোটিনগুলো রয়েছে, যে প্রোটিনগুলো কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করছে। ফাইব্রিনোজেন এবং থ্রম্বোপ্লাস্টিন, এই সমস্ত প্রোটিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু রক্ততঞ্চনে সাহায্য করছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নিই। বলছে চুল এবং নখে কোন প্রোটিন থাকে। আমাদের যে চুল এবং নখ, এখানে কোন প্রোটিন থাকে। অপশনগুলো দেখে নাও। কি বলছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং কেরাটিন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, চুল এবং নখে আমাদের কিন্তু কেরাটিন নামক প্রোটিন থাকে। ঠিক আছে, এই কেরাটিন নামক প্রোটিন কিন্তু আমাদের নখ এবং চুল গঠন করছে। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে গরু বা ঘোড়া, এদের যে খুর থাকছে সেটা কিন্তু অবশ্যই করে এই আমাদের নখেরই একটা রূপান্তর, সেখানেও কিন্তু কেরাটিন প্রোটিন থাকছে। বা গন্ডারের যে খড়গ, সেটাও কিন্তু লোমগুলো কিন্তু একসঙ্গে সংবদ্ধ হয়ে একটা খড়গ তৈরি করছে, তাহলে সেখানেও কিন্তু আমরা কেরাটিন নামক প্রোটিনটাই পেয়ে যাব। ঠিক আছে, এই অ্যালবুমিন প্রোটিনটা কিন্তু পাবো আমরা ডিমের মধ্যে। ডিমের যে সাদা অংশটা থাকে সেখানে কিন্তু এই অ্যালবুমিন প্রোটিনটা কিন্তু আমরা পেয়ে যাব। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। বলছে অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করছে। তাহলে আমরা জানি যে প্রোটিনের যে একদম সিম্পলেস্ট ফর্ম বা প্রোটিনের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কিন্তু প্রোটিন গঠন করছে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোন বন্ধনীর সাহায্যে যুক্ত হচ্ছে। অপশনগুলো কি কি বলেছে দেখো। বলছে গ্লাইকোসাইডিক বন্ধনী, হাইড্রোজেন বন্ধনী, ডাইএস্টার বন্ধনী এবং পেপটাইড বন্ধনী। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, অপশন ডি, পেপটাইড বন্ধনী। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু এই পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হচ্ছে এবং প্রোটিন গঠন করছে। অ্যামাইনো অ্যাসিডগুলো তাহলে হয়ে যাচ্ছে আমাদের প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম বা একদম সরলতম অণু। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 4। বলছে নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদের গোষ্ঠীতে। নিষেকের পূর্বে শস্য গঠিত হচ্ছে, তাহলে আমরা জানি যে যেখানে আমাদের অন্যান্য যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে নিষেকের পরে শস্য গঠিত হচ্ছে, সেখানে তাদের মধ্যে আলাদা কে অপশন দেওয়া রয়েছে দেখো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। তাহলে আমরা জানি এই যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু 3n হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ট্রিপ্লয়েড। ঠিক আছে, ষষ্ঠ নিউক্লিয়াসটা কিন্তু ট্রিপ্লয়েড হচ্ছে। আচ্ছা, এবারে দেখো অপশনটা তাহলে কি হয়ে যাচ্ছে, কোন গোষ্ঠীতে নিষেকের পূর্বে শস্য গঠিত হচ্ছে। তাহলে নিষেকের পূর্বে শস্য গঠিত হচ্ছে কিন্তু একমাত্র ব্যক্তবীজীদের ক্ষেত্রে। ঠিক আছে, ব্যক্তবীজীদের ক্ষেত্রে কিন্তু নিষেকের পূর্বে শস্য গঠিত হচ্ছে। ব্যক্তবীজী মানে কোনগুলো, যাদের কিনা দেখা যাচ্ছে আমাদের বীজটা কিন্তু বাইরে উন্মুক্ত থাকছে। ঠিক আছে, তাদের বীজটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তাদেরকে বলছি ব্যক্তবীজী। আর গুপ্তবীজী মানে কি হচ্ছে, যাদের বীজটা আমরা বাইরে থেকে, যাদের এই গুপ্তবীজী মানে কি হচ্ছে, যাদের বীজটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। তার মানে আমরা যে সমস্ত ফলগুলো সাধারণত খেয়ে থাকি,
যেমন আমরা যদি আমের কথাই বলি, তাহলে আমের আমরা জানি যে উপরের যে আমরা শাঁসটা যেটা খাচ্ছি তার মধ্যে কিন্তু বীজটা লুকানো থাকছে, তাহলে সেই বীজটা কিন্তু লুকানো থাকে, তো সেই জন্য তার নাম হয়ে যাচ্ছে গুপ্তবীজি। আর ব্যক্তবীজীদের ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ব্যক্তবীজীদের ক্ষেত্রে কিন্তু নিষেকের পূর্বে শস্য গঠিত হচ্ছে এবং শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যাটা মনে রাখতে হবে 3n, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। বলছে দেখো, ফাইলোকুইনোন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন কিন্তু তোমাদের একটা অবভিয়াস একটা টপিক এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন অবশ্যই করে পাবে এবং ভিটামিনটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তো সেই জন্য ভিটামিনের যে রাসায়নিক নামগুলো তার সঙ্গে সঙ্গে তাদের যে অভাবজনিত যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু ভিটামিনের কোয়েশ্চেন দেবে। তাহলে দেখো অপশন কি, এখানে অপশনগুলো কি কি দিয়েছে, তাহলে আমাদেরকে বলেছে ফাইলোকুইনোন কোন ভিটামিনের রাসায়নিক নাম। অপশনগুলো দিয়েছে দেখো, এ অপশন এ তে দিয়েছে ভিটামিন এ, অপশন বি তে দিয়েছে ভিটামিন ডি, অপশন সি তে দিয়েছে ভিটামিন ই এবং অপশন ডি তে দিয়েছে ভিটামিন কে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে দেখো, এখানে কিন্তু আমরা যদি দেখে নিই যে ফাইলোকুইনোনটা হচ্ছে গিয়ে ভিটামিন কে এর রাসায়নিক নাম, ভিটামিন কে এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে ফাইলোকুইনন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো এই যে ভিটামিন কে এটা আমাদের কি কাজে সাহায্য করছে। ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করছে, ঠিক আছে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করছে, সেই জন্য ভিটামিন কে কে কি বলা হচ্ছে, অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর, ঠিক আছে, অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা বাকিগুলো দেখে নেব। ভিটামিন এ কি হচ্ছে, ভিটামিন এ হচ্ছে রেটিনল, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন এ কি করছে, আমাদের যে ত্বকটা কিন্তু আমাদের ভালো করছে, তার সঙ্গে সঙ্গে আমাদের চোখের যে জ্যোতি বা আমরা যে চোখে দেখতে পাচ্ছি তো সেই চোখটাকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু সাহায্য করছে ভিটামিন এ, ঠিক আছে। তো ভিটামিন এ যেহেতু জেরপ্থ্যালমিয়াকে প্রতিরোধ করছে বা ভিটামিন এর জন্য যেহেতু জেরপ্থ্যালমিয়া হচ্ছে না, তাহলে সেই জন্য এই ভিটামিন এ কে বলা হচ্ছে অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর, ঠিক আছে। জেরপ্থ্যালমিয়া বা টোড স্কিন যেটাকে আমরা বলছি, আমাদের চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে ভিটামিন এর অভাবে, ঠিক আছে, তো সেইটা কিন্তু এটা প্রতিরোধ করছে, সেই জন্য ভিটামিন এ কে আমরা বলছি অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর। তার সঙ্গে সঙ্গে দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হয়ে যাচ্ছে আমাদের ক্যালসিফেরল, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি আমাদের কি কাজে সাহায্য করছে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমরা দেখবো যে শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ হচ্ছে এবং যারা প্রাপ্তবয়স্ক বা বড় তাদের ক্ষেত্রে আমরা দেখবো যে অস্টিওম্যালেসিয়া নামক হাড়ের যে রোগ হচ্ছে, তার মানে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে এবং হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভিটামিন ডি যেহেতু রিকেট রোগকে প্রতিরোধ করছে বা ভিটামিন ডি এর অভাবে যেহেতু রিকেট রোগ হচ্ছে এবং ভিটামিন ডি সেটাকে প্রতিরোধ করছে, সেই জন্য কিন্তু আমরা বলবো একে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন ই কি করছে, ভিটামিন ই কিন্তু আমাদের কি করছে না, বন্ধ্যাত্ব প্রতিরোধ করছে, ঠিক আছে, বন্ধ্যাত্ব প্রতিরোধ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। আচ্ছা, এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে আমাদের, একই রকম আরেকটা তোমাদের ভিটামিন থেকে কোয়েশ্চেন দিয়েছে, বলছে বেরি প্রতিরোধ করে কোন ভিটামিন, বেরি প্রতিরোধ করছে কোন ভিটামিন। তাহলে দেখো ভিটামিন বি1 দিয়েছে, ভিটামিন বি2 দিয়েছে, ভিটামিন বি3 দিয়েছে এবং বি7 দিয়েছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে বেরি রোগটা প্রতিরোধ করছে কোন ভিটামিন। এখানে দেখো প্রত্যেকটা বি বা বি কমপ্লেক্সের মধ্যে আসছে, তাহলে এখানে আমাদের জেনে রাখতে হবে যে বেরি প্রতিরোধ করছে কিন্তু ভিটামিন বি1, ঠিক আছে। এই ভিটামিন বি1 অপশন এ যেটা রয়েছে দেখো, এটাই কিন্তু আমাদের বেরি প্রতিরোধ করতে সাহায্য করছে এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভিটামিন বি12 এর যেটা আমরা যদি দেখি যে রাসায়নিক নামটা, সেটা হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে, সায়ানোকোবালামিন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে একমাত্র ভিটামিন বি12 হচ্ছে কোবাল্ট কন্টেনিং, ঠিক আছে, তার মানে এর মধ্যে কিন্তু আমরা কোবাল্ট পাবো, ভিটামিন বি12 এর মধ্যে কিন্তু কোবাল্ট রয়েছে, ঠিক আছে। এবং এই যে ভিটামিনগুলো, এই ভিটামিন বি12 কিন্তু আমাদের অন্ত্রে সংশ্লেষিত হচ্ছে, আমাদের যে কোলাই যে ব্যাকটেরিয়াটা রয়েছে আমাদের অন্ত্রের মধ্যে, সে কিন্তু এই ভিটামিন বি12 সংশ্লেষে আমাদের কিন্তু সাহায্য করছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে আসব। তাহলে ভিটামিনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এর মধ্যে থেকে প্রত্যেকটা ভিটামিনের তাদের অভাবজনিত লক্ষণগুলো, তার সঙ্গে সঙ্গে তাদের নামগুলো এবং তাদের যে উৎসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নিচের কোনটি জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য বলে দিয়েছে, ভালো করে খেয়াল করতে হবে, জলে দ্রাব্য ভিটামিন বলে দিয়েছে। তাহলে ভিটামিন এ দিয়েছে অপশন এ তে ভিটামিন বি, অপশন বি তে দিয়েছে ভিটামিন ডি, অপশন সি তে দিয়েছে ভিটামিন সি এবং অপশন ডি তে দেওয়া রয়েছে ভিটামিন কে।
তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? জলে দ্রাব্য ভিটামিন বলেছে, তার মানে যেটা ওয়াটার সলিউবল। ঠিক আছে, তাহলে ওয়াটার সলিউবল কোনগুলো আমরা যদি দেখি যে ফ্যাট সলিউবল যেগুলো হচ্ছে তোমার ফ্যাট সলিউবল কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের ফ্যাটে দ্রাব্য ভিটামিন, আর আমাদের রয়েছে ওয়াটার সলিউবল। তাহলে ফ্যাট সলিউবল হচ্ছে মনে রাখতে হবে এ, ডি, ই এবং হচ্ছে কে। এই যে ভিটামিনগুলো রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ফ্যাট সলিউবল। আর আমাদের রয়েছে ওয়াটার সলিউবল। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে বাকি যেগুলো থাকলো, বাকি যে ভিটামিনগুলো থাকলো সেগুলো কিন্তু ওয়াটার সলিউবল। তার মানে বি হচ্ছে থাকছে মানে বি কমপ্লেক্স এবং সি, বি কমপ্লেক্স এবং সি এই যে ভিটামিনগুলো এগুলো কিন্তু ওয়াটার সলিউবল। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ভিটামিন সি, অপশন সি তে যেটা রয়েছে এটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ওয়াটার সলিউবল। বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ফ্যাট সলিউবল। এগুলো কিন্তু মনে রাখতে হবে কোনটা ফ্যাটে সলিউবল ভিটামিন, কোনটা ওয়াটার সলিউবল ভিটামিন, এগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, অপশন কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলছে হাইফি এবং মাইসেলিয়াম কোন রাজ্যের গঠনগত বৈশিষ্ট্য। তার মানে হাইফি এবং মাইসেলিয়াম দেখা যায় কোন রাজ্যের। আমরা জানি যে ওই হুইটেকারের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস তার মধ্যে থেকে কোন রাজ্যের হচ্ছে গিয়ে দেখো বৈশিষ্ট্য হচ্ছে হাইফি এবং মাইসেলিয়াম। সেখানে কিন্তু আমরা দেখবো আর.এইচ. হুইটেকার আমাদের যে জীবজগৎকে সেটা কিন্তু 5টা রাজ্যে ভাগ করেছিলেন। ঠিক আছে, মনেরা, প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, ঠিক আছে, এরকম করে কিন্তু তিনি ভাগ করেছিলেন। তাহলে সেক্ষেত্রে এখানে দেখে নেব হাইফি এবং মাইসেলিয়াম কোন রাজ্যের মধ্যে রয়েছে। ঠিক আছে, বা কোন রাজ্যের বৈশিষ্ট্য। তাহলে অপশনগুলো দেখো, বলছে মনেরা, অপশন বি তে রয়েছে দেখো ফানজি, অপশন সি তে রয়েছে দেখো প্রোটিস্টা এবং অপশন ডি তে রয়েছে দেখো অ্যানিমেলিয়া। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? হাইফি এবং মাইসেলিয়াম দেখা যাচ্ছে কিন্তু ফানজিদের ক্ষেত্রে। ঠিক আছে, ফানজি মানে যাকে আমরা বলছি ছত্রাক। ঠিক আছে, ফানজি বা ছত্রাকের ক্ষেত্রে আমরা হাইফি বা মাইসেলিয়াম দেখা যাচ্ছে। মনে রাখতে হবে আমাদের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে এই ফানজি এরা হচ্ছে কিন্তু পরজীবী। এদের মধ্যে কোনো ক্লোরোফিল থাকছে না, এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে না। ঠিক আছে, এরা কিন্তু কি করতে পারছে না, তাহলে এরা হচ্ছে গিয়ে ক্লোরোফিল বিহীন এবং এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে না। এবং তার সঙ্গে সঙ্গে ফানজিদের যে সেল মেমব্রেনটা সেটা কিন্তু কাইটিন নির্মিত। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন দেয়, এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে আমাদের যে প্ল্যান্টটি রয়েছে বা প্ল্যান্ট কিংডম, তারা কিন্তু কি করছে, অটোট্রপিক, তার মানে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে, তাদের ক্লোরোফিল থাকছে। ঠিক আছে, তো এইটা কিন্তু মনে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আর.এইচ. হুইটেকার যিনি 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন, তার কিন্তু ওই 5 রাজ্যের মধ্যে আমরা ভাইরাস এবং লাইকেন এদের কিন্তু কোনো জায়গা দেখতে পাইনি। তার মানে তিনি কিন্তু এদেরকে কোনো জায়গাতে ঠিক বসাতে পারেননি। তার কারণ কি, আমরা জানি যে ভাইরাস হচ্ছে না জীব না জড়, জীব এবং জড়ের মধ্যবর্তী। তার কারণ ভাইরাস যখন এমনি বাতাসের মধ্যে থাকছে সে কিন্তু জড় পদার্থের মতো আচরণ করছে। সে যখন হোস্ট বডিতে চলে আসছে, ঠিক আছে, সে যখন হোস্ট বডির মধ্যে চলে আসছে তখন কিন্তু সে সজীব পদার্থের মতো আচরণ করছে। তো সেই জন্য একে আমরা বলবো জীব এবং জড়ের মধ্যবর্তী একটা অবস্থা। এবং তার সঙ্গে সঙ্গে লাইকেন যদি আমরা দেখি, লাইকেনও কিন্তু ওটা হচ্ছে একটা মিথজীবিতা বা একটা সহাবস্থান। ঠিক আছে, ছত্রাক এবং শৈবালের। তো সেই জন্য তিনি কিন্তু এই দুটোকে কোনো জায়গাতে জায়গা দিতে পারেননি। এইটাই হচ্ছে তার একটা আমরা বলবো যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের একটা ড্রব্যাক। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হচ্ছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 9 এ বলছে দেখো লিনোলেইক অ্যাসিড এবং অ্যারাকিডনিক অ্যাসিড এগুলো হলো কি। লিনোলেইক এবং অ্যারাকিডনিক অ্যাসিডের এটাকে আমরা তাহলে কি বলবো। দেখো অপশন এতে রয়েছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নাকি কোনোটাই নয়। তাহলে বলছে দেখো লিনোলেইক অ্যাসিড এবং অ্যারাকিডনিক অ্যাসিড, আমরা জানি এই লিনোলেইক এবং অ্যারাকিডনিক অ্যাসিড হচ্ছে আমাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে কিন্তু চলে আসছে। ঠিক আছে, অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে চলে আসছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, লিনোলেইক এবং অ্যারাকিডনিক। একই রকম ভাবে আমাদের কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো কিছু রয়েছে। ঠিক আছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো কিছু রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়। এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি প্রোটিনের একদম সিম্পলেস্ট ফর্ম। তাহলে এগুলো কিন্তু প্রোটিন গঠনে সাহায্য করছে এবং প্রোটিন কিন্তু আমাদের বডি গঠনে বা আমাদের বডি কনস্ট্রাক্ট করতে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, তাহলে সেই জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো সেই জন্য আমাদের প্রত্যেক দিনের যে
ডায়েট রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই করে আমাদের এমন কিছু খেতে হবে যার মধ্যে কিন্তু আমরা এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো পাবো, ঠিক আছে। তার মানে কি আমাদের প্রোটিন জাতীয় খাবার কিন্তু প্রতিদিন কিছু খেতে হবে। এবং যারা ভেজিটেরিয়ান, যারা কিন্তু এই অ্যানিমাল যে প্রোটিন সেগুলো কিন্তু যারা খেতে পারছেন না, তাদের কিন্তু চেষ্টা করতে হবে কি যে তার একটা সাবস্টিটিউট হিসেবে অন্য কোনো প্রোটিন উৎস থেকে খাবার খেতে হবে। যেমন আমরা যদি দেখি যে ভেজিটেরিয়ানরা কি কি প্রোটিন উৎস থেকে খাবার খেতে পারছেন, তারা আমরা দেখবো যে সয়াবিন রয়েছে, বিভিন্ন রকম পালস রয়েছে, ডাল জাতীয় যেগুলো রয়েছে, মুগ মসুর বা আমরা দেখবো যে ছোলা, এই সমস্ত যে ডাল জাতীয় খাবারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখবো যে এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। আর নিউক্লিক অ্যাসিড কিন্তু আমরা জানি যেটা আমরা ডিএনএ এবং আরএনএ গঠনে সাহায্য করছে আমাদের, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 বলা হচ্ছে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে। তাহলে প্রথম সংবহন কলা দেখা যাচ্ছে কোন উদ্ভিদ গোষ্ঠীতে? অপশন এ তে রয়েছে দেখো শৈবাল, অপশন বি বলা হচ্ছে ছত্রাক, অপশন সি তে বলা হচ্ছে টেরিডোফাইটা, আর অপশন ডি তে বলা হচ্ছে ব্রায়োফাইটা। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? তাহলে প্রথম সংবহন কলা, ঠিক আছে, প্রথম সংবহন কলা দেখা যাচ্ছে, আমরা জানি উদ্ভিদের মধ্যে সংবহন কলা রয়েছে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, জাইলেম আর ফ্লোয়েম। তাহলে জাইলেম কি কাজে সাহায্য করছে? অ্যাসেন্ট অফ স্যাপ বা হচ্ছে রসের উৎস, ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম। এটা কি করছে? অ্যাসেন্ট অফ স্যাপ। আর ফ্লোয়েম আমাদের কিসে হেল্প করছে? ফ্লোয়েম হচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছে কি করছে না ফুড, ঠিক আছে, যেটা হচ্ছে যেই ফুডটা কোথায় তৈরি হচ্ছে না আমাদের কিচেন, প্ল্যান্টদের যে কিচেন বা আমরা যে বলবো লিফ, ঠিক আছে, সেই লিফের মধ্যে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই ফুডটা প্ল্যান্টের বিভিন্ন জায়গাতে যে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা কিন্তু ফ্লোয়েমের থ্রু দিয়ে হচ্ছে। আর জাইলেম কি করছে? অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস, তার মানে মাটির নিচ থেকে কি করছে না জল এবং খনিজ লবণ তুলে আনতে কিন্তু সাহায্য করছে এই জাইলেম। এই জাইলেমটা কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগটাই কিন্তু এটা কিন্তু জড়ো, ঠিক আছে, জাইলেমটা হচ্ছে জড়ো এবং এটা কিন্তু আমরা বলবো ফ্লোয়েমটা কিন্তু লিভিং, ফ্লোয়েমটা কিন্তু লিভিং টিস্যু, ফ্লোয়েমটা কিন্তু আমরা বলবো লিভিং টিস্যু এবং এটা কিন্তু নন লিভিং, ঠিক আছে, নন লিভিং, ঠিক আছে, এক্সেপ্ট মনে রাখতে হবে জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে, এক্সেপ্ট হচ্ছে আমাদের জাইলেম প্যারেনকাইমা। তার মানে এটা হচ্ছে কি আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের কিন্তু কাজগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি মনে রাখতে হবে যে জাইলেমটা হচ্ছে নন লিভিং, তার মানে এটা কিন্তু জড়ো, আর ফ্লোয়েমটা হচ্ছে লিভিং, সজীব, ঠিক আছে, এবং একমাত্র এই জাইলেম প্যারেনকাইমা কিন্তু জাইলেমের মধ্যে একমাত্র লিভিং, ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমাটা কিন্তু লিভিং। তাহলে জাইলেমের কাজ হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ আর ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ফুডটা কিন্তু ডিস্ট্রিবিউট করতে সাহায্য করছে। তাহলে এই যে সংবহন কলা বা টিস্যু এটা কোথা থেকে দেখা যাচ্ছে প্রথম? তাহলে আমরা দেখে নেব এখানে কিন্তু প্রথম যে সংবহন কলাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এই টেরিডোফাইটাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, সংবহন কলা কিন্তু এই টেরিডোফাইটাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যাদেরকে আমরা বলতে পারি যে ফার্ন, ঠিক আছে, ফার্ন জাতীয় যে উদ্ভিদ সেটা হচ্ছে টেরিডোফাইটা, এদের ক্ষেত্রে কিন্তু প্রথম এই সংবহন কলাটা দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখবে তোমরা, এই যে ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটাদেরকে কিন্তু বলা হচ্ছে প্ল্যান্টদের ক্ষেত্রে অ্যাম্ফিবিয়ান্স, ঠিক আছে, এরা হচ্ছে উভচর, এদেরকে আমরা বলবো কি উভচর। যেমন আমরা অ্যানিমালদের ক্ষেত্রে অ্যাম্ফিবিয়ান্স দেখেছি, যেমন ব্যাঙ আমরা বলতে পারি, তার কারণ কি উভচর আমরা কাকে বলছি? জলে এবং স্থলে, তার মানে তাদের জীবনের কোনো একটা দশা জলের মধ্যে কেটেছে এবং তারা কিন্তু জলে এবং স্থলে উভয় জায়গাতে কিন্তু থাকতে পারছে, ঠিক আছে। এই ব্রায়োফাইটাদের ক্ষেত্রে আমরা দেখব যে এদের কিন্তু প্রজননের জন্য বা এদের কিন্তু বেঁচে থাকার জন্য স্যাঁতস্যাঁতে জায়গা বা জলের খুব কিন্তু প্রয়োজন, ঠিক আছে, তো সেই জন্য এই ব্রায়োফাইটাদেরকে বলা হচ্ছে উভচর, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। আর ছত্রাক তো আমরা এখনই দেখলাম যেটা হচ্ছে কি আমাদের বললাম ফানজি, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। বলা হচ্ছে 1 গ্রাম ফ্যাট থেকে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়? তার মানে 1 গ্রাম ফ্যাটের জারণে কত পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে।
1 গ্রাম ফ্যাটের জারণে কত পরিমাণে তাপ শক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো অপশন কি কি দিয়েছে, 4.6 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি এবং 4.2 কিলো ক্যালোরি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? মনে রাখতে হবে এই যে ফ্যাটের ক্ষেত্রে কিন্তু ফ্যাটের জারণে কিন্তু আমাদের সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ফ্যাট কিন্তু সবচেয়ে বেশি তাপ শক্তি উৎপন্ন করছে এবং তার পরিমাণটা কত হচ্ছে? তাহলে অপশন সি দেওয়া রয়েছে দেখো 9.3, অপশন সি তে দেওয়া রয়েছে দেখো 9.3 কিলো ক্যালোরি। তাহলে 9.3 কিলো ক্যালোরি কিন্তু উৎপন্ন হচ্ছে ফ্যাটের জারণের ফলে, ঠিক আছে। এবং 9.1 এবং 9.2 যেগুলো দেওয়া রয়েছে দেখো আমরা বলবো যে প্রোটিন এবং আমাদের কার্বোহাইড্রেট এগুলো জারণে কিন্তু মোটামুটি একই রকম হচ্ছে। কোথাও তোমরা দেখতে পাবে 4.2, আবার কোথাও দেখতে পাবে 4.1, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদেরকে মনে রাখতে হবে প্রোটিন এবং যেটা আমরা বলবো কার্বোহাইড্রেট এদের কিন্তু জারণের ফলে মোটামুটি এই 4.1 বা 4.2 কিলো ক্যালোরি উৎপন্ন হচ্ছে। আবার ফ্যাটের ক্ষেত্রে আমরা দেখবো 9.3 কিলো ক্যালোরি কিন্তু উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। বলছে নিউক্লিক অ্যাসিডের একক। নিউক্লিক অ্যাসিড মিন্স আমরা দেখবো যে ডিএনএ আমরা বলি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বা আরএনএ আমরা বলবো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড গুলো রয়েছে এদের একক কি? তার মানে এদের সিম্পলেস্ট ফর্ম কোথা থেকে এই ডিএনএ এবং আরএনএ তৈরি হচ্ছে? তাহলে অপশন দেওয়া রয়েছে দেখো অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এবং রাইবোজ সুগার। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? তাহলে নিউক্লিক অ্যাসিডের একক বা নিউক্লিক অ্যাসিডের সিম্পলেস্ট ফর্ম কি হয়ে যাচ্ছে? তাহলে এখানে আমরা দেখবো অপশন বি তে দেওয়া রয়েছে দেখো নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই আরএনএ বা ডিএনএ এর একদম একক আমরা বলবো। তার মানে এই নিউক্লিওটাইড গুলো কিন্তু যুক্ত হয়ে হয়ে এই আরএনএ এবং ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে নিউক্লিওটাইডের মধ্যে কে কে রয়েছে? আমরা দেখবো যে রাইবোজ সুগার রয়েছে, ঠিক আছে। রাইবোজ সুগার আমি আর এস লিখে দিচ্ছি। রাইবোজ সুগার রয়েছে, প্লাস কে রয়েছে? প্লাস নাইট্রোজেন বেস গুলো রয়েছে, ঠিক আছে। এন বেস রয়েছে, এখানে আমরা দেখবো প্লাস কে রয়েছে, প্লাস আর কে রয়েছে দেখবো আমরা। এর মধ্যে কিন্তু আমরা দেখবো যে ফসফরিক অ্যাসিড গুলো রয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এই তিনটে নিয়ে কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইড কি নিয়ে তৈরি হচ্ছে? জাস্ট রাইবোজ সুগার প্লাস এন বেস, ঠিক আছে। রাইবোজ সুগার এবং এন বেস এইটা নিয়ে কিন্তু আমরা নিউক্লিওসাইড তৈরি হচ্ছে। তাহলে ডিএনএ এবং আরএনএ গঠনের জন্য কি প্রয়োজন হচ্ছে? আমাদের প্রয়োজন হচ্ছে এই নিউক্লিওটাইডের কিন্তু প্রয়োজন হচ্ছে। এবারে এইগুলো কিন্তু কি হচ্ছে না, নিজেদের মধ্যে কিন্তু বন্ড গঠন করে এইভাবে আমরা দেখছি ডিএনএ তৈরি হচ্ছে, ডাবল হেলিক্স ডিএনএ। তাহলে এই যে ডাবল হেলিক্স ডিএনএ যে এই যে হেলিক্স গুলো তৈরি করছে এটা কিন্তু এই নিউক্লিওটাইড গুলো তৈরি করছে, ঠিক আছে। আর রাইবোজ সুগার মনে রাখতে হবে, রাইবোজ সুগার কিন্তু এই ডিএনএ এবং আরএনএ এর যে শর্করা থাকে এখানে কিন্তু রাইবোজ সুগার থাকে। এবং রাইবোজ শর্করাটা কেমন, রাইবোজ সুগারটা কেমন সেটা হচ্ছে পেন্টোজ। তার মানে তার মধ্যে কিন্তু 5টা কার্বন থাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টা এবং 5টা কিন্তু এখানে কার্বন থাকছে। এই জন্য এটাকে আমরা বলছি কি 5টা কার্বন থাকার জন্য একে আমরা বলছি পেন্টোজ সুগার, মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে এখানে আমাদের? তাহলে মানবদেহের যকৃৎ এবং পেশিতে কোন পলিস্যাকারাইড শক্তি সঞ্চয় যৌগরূপে থাকে? তাহলে আমাদের শরীরের মধ্যে কি করছি না, আমাদের শরীরের মধ্যে তাহলে কি হচ্ছে, যখন আমাদের রক্তের মধ্যে শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি হচ্ছে না, আমাদের রক্তের মধ্যে রয়েছে আমরা জানি যে হরমোনের নাম কি না ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কি করছে, আমাদের রক্তের মধ্যে শর্করার পরিমাণটাকে কিন্তু কমিয়ে দিতে সাহায্য করছে। তাহলে ইনসুলিন হরমোন এই শর্করার যে পরিমাণটা কমিয়ে দিচ্ছে, এই শর্করাটা তাহলে সে কি হিসেবে সঞ্চয় করছে এবং কমিয়ে দিয়ে সেটা কিন্তু একটা নির্দিষ্ট রূপে সঞ্চয় করা থাকছে, ঠিক আছে। এই যে গ্লাইকোজেন আমরা দেখতে পাচ্ছি, এই গ্লাইকোজেন রূপে কিন্তু আমাদের পেশিতে এবং যকৃতে এটা সঞ্চয় করা কিন্তু থাকছে, ঠিক আছে। এই গ্লাইকোজেন কিন্তু কে তৈরি করছে? তাহলে আমরা দেখবো আমাদের যে রক্তের শর্করা এটাকে কিন্তু তৈরি হচ্ছে গ্লাইকোজেন রূপে এবং হেল্প করছে কি আমাদের ইনসুলিন হরমোন। উল্টো দিকে আমরা যদি দেখি আমাদের যখন এই যে বলা হচ্ছে না সঞ্চিত থাকছে এবং শক্তি সঞ্চয় যৌগ রূপে, তাহলে হঠাৎ করে যখন আমাদের শরীরের মধ্যে রক্তের শর্করার ঘাটতি দেখা দিচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে শর্করার প্রয়োজন কিন্তু আমরা সেই মুহূর্তে হয়তো কোনো কিছু খেতে পারছি না, তাহলে সেক্ষেত্রে ঘাটতি দেখা দেবে, ডেফিসিয়েন্সি দেখা দেবে। তাহলে তখন কি করবে না, এই যে গ্লাইকোজেন গুলো যেটা জমা ছিল আগে থেকে সেইটা কিন্তু ভাঙতে শুরু করবে এবং সেই গ্লাইকোজেনের ভাঙতে কে সাহায্য করবে? গ্লুকাগন। তাহলে গ্লুকাগন কি করবে না, এই গ্লাইকোজেনটাকে ধীরে ধীরে ভাঙতে ভাঙতে রক্তের মধ্যে কিন্তু শর্করার পরিমাণটাকে বজায় রাখতে চেষ্টা করবে। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন আমাদের শরীরের মধ্যে কি করছে, এই রক্তের যে শর্করার কিন্তু মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে, ঠিক আছে। চলো তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে
অপশন সি, যেটা হচ্ছে আমরা বলবো গ্লাইকোজেন। এবং এই সেলুলোজ কোথায় থাকছে? সেলুলোজ আমরা দেখবো যে প্ল্যান্টদের ক্ষেত্রে তাদের যে সেল ওয়াল থাকছে সেই সেল ওয়াল ফরমেশনে কিন্তু সাহায্য করছে এই সেলুলোজ। ঠিক আছে, চলো আজকে সেটের আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। মানব দেহের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হলো, তার মানে কোন কোন ভিটামিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, দেখো অপশন এ তে বলেছে ভিটামিন ডি, কে এবং সি। অপশন বি তে বলা হচ্ছে বি, ডি এবং কে। অপশন সি তে বলা হচ্ছে সি এবং বি কমপ্লেক্স। আর অপশন ডি তে বলা হচ্ছে দেখো এ, ই, সি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের এখানে? আমরা জানি যে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো এগুলো কি করছে, আমাদের সেলের মধ্যে থেকে কিন্তু এক্সট্রা যে অক্সিজেন যেটা কিন্তু আমাদের সেলটাকে জারিত করে দিতে সাহায্য করছে এবং আমাদের সেলটা কিন্তু সেখানে ডিফর্ম হয়ে যাচ্ছে, সেইটাতে কিন্তু যাতে ডিফর্ম না হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা জানি ভিটামিন সি এর কথা। এছাড়াও কিন্তু আরো আমরা যদি দেখি যে এ এবং ই এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাহলে এই যে ভিটামিন এ, ই এবং সি এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করছে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। আমাদের আজকে সেটের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। বলছে শ্বেতসার গঠনে ব্যবহৃত মৌলিক উপাদানগুলি হলো, তাহলে শ্বেতসার গঠনে ব্যবহৃত মৌলিক উপাদানগুলি কোনগুলি? অপশন এ তে দিয়েছে দেখো CNO। সি মানে হচ্ছে কার্বন, এন হচ্ছে নাইট্রোজেন এবং ও হচ্ছে অক্সিজেন। নেক্সট দিয়েছে দেখো CSO, তাহলে সি হচ্ছে কার্বন, এস হচ্ছে সালফার এবং ও হচ্ছে অক্সিজেন। তারপরে দিয়েছে দেখো CHO, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তারপরে দিয়েছে দেখো CPO, কার্বন, ফসফরাস এবং অক্সিজেন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বলছে শ্বেতসার গঠনে সাহায্য করছে, শ্বেতসার গঠনে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি শ্বেতসার বা গ্লুকোজের যদি আমরা সংকেতটা দেখে নেই তাহলে আমরা দেখবো যে C6H12O6 রয়েছে। ঠিক আছে, C6H12O6 রয়েছে, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে এটা হচ্ছে শ্বেতসার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি রয়েছে এর মধ্যে, সি দেখতে পাচ্ছি, এইচ দেখতে পাচ্ছি এবং ও দেখতে পাচ্ছি। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই যে আমরা আরেকটা জিনিস এখান থেকে আমরা জেনে নেবো যে এখানে CHO যেটা রয়েছে এটা কি অনুপাতে থাকছে। তাহলে এখানে যে আমরা দেখবো যে শ্বেতসারের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এটা কি অনুপাতে থাকছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখে নেই যে এখানে কিন্তু দেখো 6:12:6 থাকছে। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে আমরা দেখতে পাবো 1:2:1। ঠিক আছে, তাহলে এই যে 1:2:1 এই রেশিওটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাতটা, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাতটা সেটা আমরা দেখবো 1:2:1 অনুপাতে কিন্তু থাকছে। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো যে শ্বেতসার বা শর্করা বা কার্বোহাইড্রেট এদের যে একদম জেনারেল যে একটা ফর্মুলা সেটা আমরা কি লিখবো, CnH2n আবার হচ্ছে গিয়ে ON, এইটা কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, তার মানে এনটা হয়ে যাচ্ছে এখানে আমরা যদি দেখি এই যে নাম্বারটা। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে CHO বা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু এখানে থাকছে। তাহলে আজকের সেটের এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। তো এখানে তোমরা অবশ্যই করে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের অ্যান্সার কিটা দেওয়া রয়েছে। তোমাদের কাছে কিন্তু অ্যান্সার কিটা অবশ্যই করে থাকছে, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা কিন্তু এই পিডিএফ গুলো একদম ফ্রিতে পেতে চাইছো অবশ্যই করে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে। লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে, তো তোমরা কিন্তু রেগুলারলি ক্লাসগুলো করার চেষ্টা করো। এবং যাদের এখনো পর্যন্ত এক্সাম শেষ হয়নি, যারা অনেকে এইচএস দিচ্ছ বা অনেকে কিন্তু এক্সামের জন্য এখন প্রিপেয়ার করছো, তো তারা কিন্তু এক্সামটা হয়ে যাওয়ার পরে অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। তার কারণ এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিপারেশন লেভেলটা কিন্তু এই সময় খুব হাই রাখতে হবে এবং প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের ভালো করে রিভাইজ করতে হবে। তো সেই জন্য ক্লাসগুলো করতে থাকো এবং ক্লাসগুলো বারবার কিন্তু রিভাইজ করতে থাকো, বারবার দেখতে থাকো ক্লাসগুলো। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো কোয়ারি থেকে কোনো কোয়েশ্চেন নিয়ে অবশ্যই করে কিন্তু আমাদেরকে জানাতে পারো, আমরা রয়েছি তোমাদেরকে হেল্প করার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।